স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। শুরুতে জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যুগে। গবেষণা বলছে ১৯৮০ সাল থেকে ঢাকার সবুজ ২১.৫% থেকে কমে ১১.৫-তে নেমেছে। মোট জলাধার শহরের আয়তনের ৫%-এরও কম। অনেক এলাকাতেই পানি শূন্য। জলাধার, গাছ এবং বসতি ৩ সূচকে আদর্শ মান থেকে বিচ্যুত হয়েছে ঢাকা। এখন তা করাচির কাছাকাছি। এ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আইনুন নিশাত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। ডক্টর আদিল মোহাম্মদ খান, শুরুতে আপনার কাছে একটু জানি যে জলাধার, গাছ এবং বসতি এই ৩ সূচকে আদর্শ মান থেকে বিচ্যুত হয়ে ঢাকা এখন করাচির কাছে। গবেষণা প্রতিবেদন এরকম বলছে। আপনার কি মত? জি, আপনাকে ধন্যবাদ। এবং এই যে আজকে যে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হলো, তার সাথে আমরা বিভিন্ন সময় বিএপি, আইপিডি বা অন্য অনেকে গবেষণা করেছেন, সেটা তার সাথে এই গবেষণা সঙ্গতিপূর্ণ যে ঢাকায় জলাশয়, জলাধার এবং সবুজ এলাকা কমছে, বিপরীতে কনক্রিট বাড়ছে। আমরা গবেষণা করে দেখছিলাম ঢাকার কনক্রিটের মান ৮০ থেকে ৮৫ বা কোনো কোনো ওয়ার্ডে ৯০% আচ্ছাদন কনক্রিটের। এবং আমাদের অতীত যে গবেষণাগুলো, সেখানেও আমরা দেখেছি যে সবুজ এলাকা যেটা আদর্শ মান ২৫% থাকার কথা, সেখানে ঠেকতে ঠেকতে এখন ৬-৭% হয়তো আছে। আর জলাধারের পরিমাণ, যেটা একসময় ঢাকা শহরে ১০-১৫% ছিল, সেটা এখন ৫-এর কম। তো অথচ প্ল্যানিং এর মূল বেসিকটা এবং আমাদের এনভায়রনমেন্টাল ব্যালেন্সের বেসিকটা হচ্ছে এটা যে আমরা সবুজ এলাকা, জলাশয় এলাকা যদি ঠিক মতো রাখি, তাহলে বায়ু দূষণ কমবে, বায়োডাইভার্সিটি ভালো থাকবে, আমাদের যে পানির যে ভূগর্ভের রিচার্জ সেটা ভালো থাকবে। আমরা মোটের উপরে আমাদের জনস্বাস্থ্য, শুধু মানুষ না, মানুষের বাইরে আমাদের যত ধরনের পশু পাখি, কীট পতঙ্গ, পাকপাখালি, পুরো বায়োডাইভার্সিটিটা ঠিক থাকবে। এই বেসিক গ্রামারটা কিন্তু সৃষ্টিকর্তা আমাদের এই বাংলাদেশে, যেটা একটা সবুজ ল্যান্ড, সেখানে কিন্তু অটোমেটিক্যালি দিয়েছিল। কিন্তু কি দুর্ভাগ্য, আমরা বিধ্বংসী নগরায়নের মাধ্যমে আমরা এই ন্যাচারাল ব্যালেন্সটা, যেটা আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত ছিল, সেটাকে আমরা ধ্বংস করতে এমন জায়গায় নিয়েছি যেটা আমাদের বিপন্নতাকে নিয়ে এসেছে। এখন আমরা ঢাকা শহরে বিশ্বের সবচেয়ে বেশি পলিউশনের শহর, বিশ্বের সবচেয়ে বেশি এখন দেখবেন যে পানির ক্রাইসিস হচ্ছে, প্রচুর এলাকাতে পানির সংকট হচ্ছে। আমরা ভূগর্ভ থেকে পানি প্রতিদিন কয়েক ফিট নিচে নেমে যাচ্ছে প্রতি বছর। এই যে ঘটনাগুলো ঘটছে, সবকিছু হচ্ছে যে আমাদের এই যে ন্যাচারাল যে ব্যালেন্সটাকে আমরা নষ্ট করে দিলাম। বিপরীতে আমরা যে নগরায়ন করতে করতে এমন এক জায়গায় এসেছি, আমাদের যে লোভের বলি, যে প্রকৃতি, এই লোভটাকে আমরা এখনো সংবোধন করতে পারছি না। আজকে যদি আপনি খেয়াল করেন, আজকে চেঞ্জ ইনিশিয়েটিভ যেমন আজকে একটা অনুষ্ঠান করেছেন, ঠিক একই দিনে আজকে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব বাতিলের দাবি করেছে। অথচ ড্যাবে কিন্তু আপনার এই সবুজ রক্ষার কথা, জলাশয় রক্ষা করার কথা বলা হয়েছিল। আর এই যে দাবিগুলো হচ্ছে ড্যাব বাতিল করতে হবে, সেটা হচ্ছে ঢাকা শহরে আরো বড় বড় হাইরেজ ভবন পার বাড়ানোর দাবি। তো এখন আমরা এই যে শহরটা ইতিমধ্যে ধ্বংসের দ্বার প্রান্তে, এখনো এই শহরে আরো বেশি ডেভেলপমেন্ট, আরো বেশি উন্নয়ন, এগুলো চাপিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প হচ্ছে। খোদ পান্থকুঞ্জে এক্সপ্রেসের নাম দিয়ে পান্থকুঞ্জে হাজার হাজার গাছ কেটে ফেলা হলো, আনোয়ারা পার্ক কেটে ফেলা হলো। এই ধরনের কথা কিন্তু অনেক বছর ধরে আমরা বলছি, কিন্তু এরপরেও রাষ্ট্র বলেন, গোষ্ঠী বলেন, তারাও ঢাকা শহরকে কিভাবে আরো লোভ এবং ব্যবসার কেন্দ্র করতে পারে সেই আলোচনাটা, অথচ এই যে গবেষকরা এত সুন্দর সুন্দর গবেষণা উপস্থাপন করেছেন, সেটা তো সেই আর্টস থেকে যে আমাদের এই গবেষণার সঙ্গে পুরোপুরি এই বাঁচানোর উদ্যোগটা এখনো দেখা যাচ্ছে না। অধ্যাপক ডক্টর আইনুন নিশাত, সবুজ কমেছে, জলাধার ভরাট হয়েছে, বসতি বেড়েছে, বায়ু দূষণ বেড়েছে ভয়াবহ আকারে এবং পৃথিবীর দূষিত নগরীর মধ্যে প্রথম দিকেই থাকে ঢাকা। এরকম মানে পরিত্যক্ত নগরীর দিকে যাওয়ার আশঙ্কা করছেন গবেষকরা। আপনি আসলে কি দেখেন? ধন্যবাদ। প্রথম কথাটা হচ্ছে ঢাকার লোক সংখ্যা কত। প্রফেসর আদিলকে যদি জিজ্ঞাসা করি, উনি কত বলবেন? আমরা বোধহয় ৮-১০ বছর ধরে বলে আসছি ২ কোটি। ৮-১০ বছরে যদি ৭% করে বাড়ে, তাহলে তো ৪ কোটি হয়ে যাওয়ার কথা। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে কত লোক থাকে সেটা আমরা জানি না। এখন একতলা বাড়ি ভেঙে ৮তলা, ১০তলা, ১২তলা বাড়ি হচ্ছে। আপনি ধানমন্ডির কথা চিন্তা করেন, যেখানে ১ বিঘার প্লটে একটা ফ্যামিলি ছিল, হয়তো তখন বড় ফ্যামিলি ছিল, ৬জন ৮জন মানুষ, গার্জিয়ান সহ ১০ জন। সেখানে এখন ৪০টা ফ্ল্যাট। ফ্যামিলির সাইজ ছোট হয়েছে, ধরলাম ৪ জন, তাহলে ৪ × ৪০ কত লোক থাকে বুঝতে পারছেন। এবং এর জন্যই গাছ কাটা হচ্ছে, এর জন্যই দূষণ হচ্ছে, এর জন্যই বর্জ্য ব্যবস্থা ফেল করছে, এর জন্য পানির চাপ বাড়ছে প্রচুর।
প্রচুর স্লাম কিংবা স্লাম টাইপের বাড়ি গড়ে উঠছে। স্লাম বলতে ঝুপড়ি বুঝাই, কিন্তু আমাদের তো এখন ইটের দেয়ালে বাড়ি হচ্ছে, তাই না? একটা স্ল্যাম আছে, তার নাম হচ্ছে 7 তলা স্লাম। তার মানে টিন দিয়ে বানাতে বানাতে 7 তলা বানিয়ে ফেলেছে বোধ হয়, আমি অবশ্য দেখিনি। মূল কথা হচ্ছে সমস্যাগুলো কি, আদিল সাহেবের সাথে বসলে কিংবা তার সহকর্মীদের সাথে বসতে, ওনাদের প্ল্যানিং ইনস্টিটিউটের বড় কর্তাদের সাথে বসলে কি করতে হবে, শুধু ঢাকা না, পুরো বাংলাদেশের জন্য। এখানে কোনো স্পেশাল প্ল্যানিং নেই। এখানে কোথায় নগর হবে, কোথায় রাস্তা হবে, এই সবগুলো ডিপেন্ড করে পলিটিক্যাল কর্মকর্তাদের উপর। নগরগুলো বাড়ছে। কিছুদিন আগে সাতক্ষীরা গিয়েছিলাম, কথায় কথায় স্থানীয় একজন এনজিও কর্মী, সিভিল সোসাইটির কর্মী বলছিলেন যে স্যার, একেবারে দক্ষিণ থেকে শ্যামনগর কিংবা ওই সমস্ত এলাকার থেকে মানুষ সকলেই সাতক্ষীরার আশেপাশে এক টুকরা জমি কেনার চেষ্টা করছে, কারণ সি লেভেল রাইজের কারণে তারা ক্ষতিগ্রস্ত হলে কোথায় যাবে। যে কারণে আমার একটু ঘুরে দেখলাম, মনে হলো সাতক্ষীরা বোধহয় সবচেয়ে ফাস্ট এক্সপ্যান্ডিং মেট্রোপল মানে শহর, এবং ছোট 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 ঝুপড়ির মতো বাড়ি উঠছে। খুলনাতে একটা স্লামের একটা প্রজেক্টের কাজে দেখতে গিয়েছিলাম। স্লামটার ভিতরে যখন রাস্তা দিয়ে ঢুকছি, মনে হলো যাচ্ছি তো যাচ্ছি তো যাচ্ছি, শেষ হচ্ছে না। কাজেই একটা নগরের যে ক্যারেক্টারিস্টিক্স, সেখানে প্রচুর সবুজ জায়গা থাকবে, সেখানে ওদের যারা বসবাস করবেন তাদের ছেলে মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা থাকবে, তাদের বিনোদনের জন্য বিনোদন কেন্দ্র থাকবে, বিকেলবেলা বাইরে যাওয়ার জন্য ব্যবস্থা থাকবে। সিঙ্গাপুরের কথা বলা হলো, সিঙ্গাপুর আমাদের মতোই ঘনবস্তু, আমি 1 মিনিটে শেষ করছি, ঘন বসতির জায়গা ছিল। সেখানে অনেকগুলো ছোট ছোট বিল্ডিং ভেঙে মাঝখানে একটা টাওয়ারের মতো গড়ে তুলেছে, 20 তলা টাওয়ার, চারপাশটা কিন্তু ফাঁকা। আমাদের পরিকল্পনার অভাব নেই, কিন্তু যারা বাস্তবায়ন করবেন তারা কি করছেন? সারা দেশ জুড়ে সংস্কারের কথা বলা হচ্ছে, তো একটা সংস্কার হওয়া দরকার যেখানে স্পেস কিভাবে ব্যবহার হবে, ল্যান্ড ইউজ কিভাবে হবে, এইগুলোর ব্যাপারে কোনো চিন্তা নেই। আমরা এখনো ব্রিটিশ আমলের নিয়ম ধরে, ব্রিটিশ আমলের আইন ধরে এগোচ্ছি। আইন, নিয়ম কানুন, ব্যবস্থাপনা তো আধুনিক হচ্ছে না। এটা কারা করবে? আমাদের মতো যারা আমরা শিক্ষা নিয়ে থাকি, ইউনিভার্সিটির চত্বরে সময় কাটাই, আমরা যতই ভালো ভালো কথা বলি, এটা কোনোই কাজে আসবে না যদি না নীতি নির্ধারকরা, রাজনীতিবিদরা, আমি নীতি নির্ধারক বলতে হয়তো আমলাদের মনে করবেন কেউ, আমলা না, রাজনীতিবিদ, তাদের যতদিন জবাবদিহিতা আসবে। আদিল সাহেবের কাছে একটা শব্দ শুনলাম যে আমাদের ইকোলজিক্যাল এনভায়রনমেন্টাল অডিটিং প্রয়োজন। করলাম, অডিট করার পরে কি দোষী ব্যক্তিদের উপরে কোনো ব্যবস্থা নেওয়া হবে? হবে না। এটাই হচ্ছে আমার দুঃখের কাহিনী। জি, ধন্যবাদ। অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, যে মানে আমাদের হয়তো আইন আছে, আমরা সবই বুঝছি, পরিকল্পনাগুলো আছে, বাস্তবায়ন নেই, সেখানে যেমন খুব সুন্দর করে অধ্যাপক আইনুন নিশাত বলছিলেন যে এখানে আসলে পলিটিক্যাল কমিটমেন্ট মানে খুবই প্রয়োজন এবং তাদেরই আসলে বোঝা দরকার, কিন্তু তারা বোঝেন কিনা। সিঙ্গাপুর বা সিউলের কথা বলা হচ্ছে যে এই মডেলে যাওয়া ছাড়া ঢাকাকে বাঁচানোর রাস্তা কম, মানে আপনার মত কি? আপনি কি একমত? আসলে প্রতিটি দেশের বা প্রতিটি শহরের একটা আলাদা ক্যারেক্টার থাকে। হ্যাঁ, সিঙ্গাপুর এক ধরনের ক্যারেক্টার, সে একটা সিটি স্টেট, আবার সিউল সে একটা বড় রাষ্ট্রের রাজধানী। এক এক সব আবার বাংলাদেশের মতো করে গড়ে উঠতে হবে। এই জন্য পৃথিবীর কোনো দেশের নগরায়ন অন্য কোনো দেশকে ফলো করার মতো সুযোগ নাই, কারণ পৃথিবীতে নগরায়নের মডেল হিসেবে সিঙ্গাপুর আছে, লন্ডন আছে, প্যারিস আছে, আবার তার বাইরে আপনার আরো অনেক শত শত শহর আছে। আপনি কোনটার আপনি পিক করবেন সেটা আপনি আপনার দেশের কনটেক্সট, আপনার ইকোনমি, আপনার মানুষের যে কালচারাল যে হ্যাবিট, সবকিছু মিলে আপনার ইভেন আপনার যে ইলেকট্রিসিটি জেনারেশন ক্যাপাসিটি, সেটাও নির্ভর করবে যে আপনি কি করতে পারবেন পারবেন না। এটা হলিস্টিক বিষয়, এবং এইটা বারবার আমরা বলি যে এই দেশের নগরায়নকে মডেল অনুসরণ করতে হবে, কখনোই বিষয়টা সেরকম না। বরঞ্চ আমরা বাংলাদেশের মানুষ যেটাকে ধারণ করতে পারবে, আমাদের ল্যান্ডের যে পার্সেলের, যেমন বাংলাদেশের খুব ছোট ছোট প্লট, ছোট ছোট প্লটের যে ক্যারেক্টার, আর যে দেশে সকল ল্যান্ড রাষ্ট্র ওন করে, রাষ্ট্র চাইলে যে কোনো ধরনের রিডেভেলপমেন্ট করতে পারে, সেই দেশে প্ল্যানিং তো এক হবে না। এখানে সোজাভাবে বাংলাদেশের যে প্লটের যে ক্যারেক্টার, হ্যাঁ, ওনারশিপের ক্যারেক্টার, সেটা নির্ধারণ করবে আপনি দেশটাকে কিভাবে নিতে চান। এটা একটা প্ল্যানিং ভিশন লাগবে। এই ভিশনটা কখনোই অন্য কাউকে ইমিটেট করে হবার কোনো সুযোগ নাই। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যেটা
আলাপটা আসে না। কখনো বাংলাদেশে আপনি যে এই যে পরিবেশ প্রতিবেশ, জনগণের হাউজিং রাইট সবকিছুকে মাথায় রেখে যে নগরায়নের যে মডেলটা, সেই মডেলটা নিয়ে আলাপ হয় না, বরঞ্চ এখন বাংলাদেশের হাউজিং বা আপনি এই যে নগরায়নটা, সেটা কর্পোরেট এবং রিয়েল এস্টেট বিজনেস বা ল্যান্ড ডেভেলপমেন্ট যারা বিজনেস করছে তাদের দ্বারা পরিচালিত। এখানে রাষ্ট্রের যারা পলিটিশিয়ানরা কখনো আলাপও করতে চায় না যে আমরা আসলে নগরায়ন মডেলটা কি চাই, আমাদের ল্যান্ড ওনারশিপ নিয়ে ভবিষ্যৎ 20 বছর পর কোথায় যেতে চাই, হ্যাঁ, কোথাও কি সিলিং হবে কিনা, এই বিষয়গুলো আলাপ না করলে তো শুরুই হবে না। বরঞ্চ এই যে রাষ্ট্র সংস্কারের যে আলাপটা, সেই সংস্কারের আলাপে তো অবশ্যই বাংলাদেশের যে শহরগুলো, শুধু ঢাকা না, ওই যে আমাদের আইনুল ইসলাম তো সাতক্ষীরার কথা বলেন, মফস্বল শহরগুলো কিন্তু আরো বেশি খারাপের দিকে যাচ্ছে। তাহলে কুমিল্লা বলেন আর ময়মনসিংহ বলেন, প্রতিটা শহর যাচ্ছে তাই ঢাকার মতো খারাপ যে ইমিটেশন করছে। ঢাকায় তো তাও ফায়ার সার্ভিসের কিছু ক্যাপাসিটি আছে, অথচ কুমিল্লা, সাতক্ষীরা বলেন আর ময়মনসিংহ বলেন, ছোট ছোট গলিতে বিশাল বিশাল ভবন হচ্ছে, সেখানে কোনো কারণে যদি আগুন লাগে সেখানে সেই ফায়ার ফাইটিং ক্যাপাসিটি নেই, সেই সরু গলি দিয়ে সেই ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারবে না। তাহলে এই যে আলাপগুলো, এই আলাপগুলো তো হয়নি, বরঞ্চ বিস্ময়কর ভাবে এই জুলাই অভ্যুত্থানের পরে বরঞ্চ আবার এই যে বেপরোয়া যারা আবাসন ব্যবসায়ী, তারা আগ্রাসী ভাবে রাষ্ট্রযন্ত্রের উপরে তারা ম্যানেজ করেছে। এই যে বারবার মিনিস্টারদের কথা, পলিটিক্যাল পার্সনদের কথা বলা হচ্ছে, তাদেরকে নতুন বন্দোবস্তে এই যে নতুন ভাবে ম্যানেজ করে তারা এসে আবার তাদের ব্যবসায়িক স্বার্থটাকে নিয়ে এসেছে। এখানে মানে জনগণের হাউজিং রাইটের আলাপ নাই। এখানে হাউজিং রাইট বলতে আপনি ন্যায্যতার ভিত্তিতে যারা নিম্নবিত্ত তাদেরকে কিভাবে হাউজিং এর মধ্যে নিয়ে আসবেন, মধ্যবিত্ত যে কমিউনিটিগুলোতে কিভাবে আপনি স্কুল কলেজের পাশাপাশি খেলার মাঠগুলো তৈরি করবেন, প্রতিটি প্লটের জায়গা ছেড়ে কিভাবে আপনি অন্তত 1-2টা করে গাছ লাগাতে পারবেন, এই আলাপগুলো নাই। বরঞ্চ আলাপটা হচ্ছে যে আপনার স্কোয়ার ফিট কত বাড়াতে পারি, স্কোয়ার ফিটের মাধ্যমে আপনার যে বিজনেস রাইট, সেই বিজনেস রাইটটা আলাপ হচ্ছে। এই আলাপটা তো আমরা শুরু করতে পারিনি। জি, অধ্যাপক ডক্টর আইনুল নিশাত, সিঙ্গাপুর তার সবুজ সম্প্রসারণ করেছে, সংরক্ষণে মনোযোগ দিয়েছে, তারা জল পুনর্ব্যবহার করে, বৃষ্টির পানি সংরক্ষণে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে। মানে বলা হয় যে সিঙ্গাপুর জলের প্রতিটি ফোঁটা ব্যবহার করে, কারণ তাদের জলের অভাব আছে। মানে এর সঙ্গে কি আসলে আর্থিক সামর্থ্য এগুলো কি যুক্ত, নাকি আসলে চাইলে আমরাও পারি এরকম মানে বারবার ব্যবহার করা? কারণ আমাদেরও তো পানির স্বল্পতা আছে এই ঢাকায় বিশেষ করে। ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আদিল মোহাম্মদের সাহেবের সাথে একটু দ্বিমত পোষণ করতে হচ্ছে। আমি অত্যন্ত বিনীতভাবে তার কাছে ক্ষমা চাচ্ছি। আমি এখন যে কথাগুলো বলবো এটা ওনার কথার সাথে কিছুটা কন্ট্রাডিক্টরি হবে। আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, আরবান প্ল্যানারদের সংস্থার উনি প্রধান, ওদের সাথে কাজ করেন, এই চিন্তা ভাবনাটা করেন। আমার বক্তব্য হচ্ছে ইট ইজ অলরেডি লেট। আলোচনা করতে করতে আমার জীবন তো শেষের পর্যায়ে। কবে হবে? আমি ছোট্ট একটা উদাহরণ দেই। হ্যাঁ, বাংলাদেশের মডেলে বাংলাদেশ চলবে, কথাটার কিন্তু ভুল ব্যাখ্যার অবকাশ আছে। তাহলে বাংলাদেশের মতো ঘিঞ্জিতে চলবে, বাংলাদেশের মতো বায়ু দূষণের মতো চলবে না। এটাকে সভ্য জগতের যে সমস্ত নগরী আছে তার থেকে বহু কিছু পিক আপ করতে হবে। আপনি নিজেই যে স্ট্যান্ডার্ডগুলোর কথা বলেছেন, কতটুকু সবুজ থাকবে, কতটুকু খোলামেলা থাকবে, তাই না? সেই স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করতে গেলে ঢাকার যে অভ্যাস, বাংলাদেশের যে অভ্যাস, বাংলাদেশের যে ক্ষমতাধারীরা যা করে, এগুলো বন্ধ করতে হবে। আমি ছোট্ট উদাহরণ দিই। কাঠমান্ডু গিয়েছিলাম মাসখানেক আগে। আমি কাঠমান্ডুতে যেহেতু নদী নিয়ে, পানি নিয়ে কাজ করি, নদীগুলো নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে এসছে, বহু আলোচনা করতে নেপাল সরকারের সাথে, বাংলাদেশ টিমের সাথে 80-র দশকের মাঝামাঝি থেকেই যাচ্ছি। তার মানে ধরুন গত 30 বছর ধরে যাচ্ছি আমি। যে শহরে একটা কি দুটো বড় রাস্তা ছিল, বাকিগুলো গলির মতো, আমাদের গলির মতো চিকন, সেই গলি দেখলাম এবার গিয়ে প্রত্যেকটা রাস্তা, হ্যাঁ সব রাস্তা না, নির্বাচিত কিছু রাস্তা অনেক প্রশস্ত। কে করেছেন? আদিল মোহাম্মদ সাহেবেরই মতো একজন আরবান অ্যান্ড টাউন প্ল্যানার, যিনি ইলেকশন করে, অর্থাৎ রাজনীতিতে ঢুকে প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবং যে সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন সে সময় প্রয়োজনীয় আরবান প্ল্যানিং আইন করে, আরবান ডিপার্টমেন্ট স্থাপন করে, রাস্তার দুই পাশে প্রথমে প্ল্যান করে বিল্ডিং ভেঙে খোলামেলা জায়গা তৈরি করেছেন। তারা তো পেরেছেন। ত্রিভুবন ইউনিভার্সিটিতে গেলাম, সেটা মানে কাঠমান্ডুতে 3টা না 4টা মিউনিসিপ্যালিটি আছে। মিউনিসিপ্যালিটির মেয়র সাহেব আসলেন, তিনি
পেশাগত জীবনে আরবান প্ল্যানার, এবং তিনি বলতে চেষ্টা করছিলেন তার ড্রিম কি, কিভাবে খোলামেলা জায়গা রাখবেন, কিভাবে। আমি কাঠমান্ডু শহরের ভিতরে যে নদীটা আছে বাগমতী, সেটা দেখে অবাক। আমি 30 বছর আগে দেখেছি এটা এত নোংরা, এত ময়লা, এই সলিড ওয়েস্টের উপর দিয়ে একটা কুকুর হেঁটে যেতে পারে প্রায় নদীটার এপার থেকে ওপার। এবার গিয়ে দেখলাম শুকনো মৌসুমে নদীতে বেশ পানি আছে এবং পানিটা প্রবাহ হচ্ছে এবং এখানে কোনো সলিড ওয়েস্ট নেই। রাস্তাতে কোনো কাগজ দেখিনি, কোনো পলিথিন ব্যাগ দেখিনি। শিক্ষায় কি তারা আমাদের থেকে উন্নত? মন মানসিকতা আমাদের থেকে উন্নত? অর্থনৈতিক দিক থেকে আমার থেকে উন্নত? মোটেই না। অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছা থাকলে একজন রাজনৈতিক নেতা যিনি বোঝেন কি করতে হবে, তাহলে কিন্তু এটা করা সম্ভব। আদিল সাহেবের সাথে আমি একমত যে আমাদের আইন যেগুলো আছে, নিয়ম কানুন যেগুলো আছে, মাস্টার প্ল্যান কিংবা এই জাতীয় ডকুমেন্ট আছে, কিছু ডকুমেন্ট বিদেশিরা করে দিয়ে গেছে, সেটা আমাদের শেলফে সুন্দর শোভা পায়। কিন্তু এখন থেকে যদি আমরা নিজেরাই সেটা করা শুরু করি এবং বাস্তবায়নের কথা শুরু করি, নতুন দলিল তৈরি করার কথা, ওকে, নতুন প্ল্যান করতে হবে, কিন্তু যে প্ল্যানগুলো আছে কিংবা যে আইডিয়াগুলো আছে, যে কনসেপ্টগুলো আছে, যে আইন মানে ব্যবস্থাপনা নেওয়া যেতে পারে, সেটার দিকে এখন দ্রুত এগোনো প্রয়োজন, বাস্তবায়ন করতে হবে। প্রয়োজন। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর আইনুন নিশাত এবং অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদ যুগে।